দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমরা অনেকেই লিখছো আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম গ্রহণ করে নিচ্ছি। তো তোমরা যারা যুক্ত হচ্ছ সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, এবং বন্ধুদেরকে ক্লাসটি অবশ্যই শেয়ার করতে ভুলবে না। এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হয়েছো। তো আমরা দেখতে চাই যে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে। লিখছো সবাই আসসালামু আলাইকুম। বিজয় রয় লিখেছে সিলেট থেকে যুক্ত আছি। আর কে কোথা থেকে যুক্ত আছো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। আমার শিক্ষার্থী বন্ধুরা সবাই কে কোথা থেকে যুক্ত আছো সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে যুক্ত আছো, কে কোন জেলা থেকে যুক্ত আছো। নিজ জেলার নামটা একটু কমেন্ট করো সবাই। সবাই হৃদয় শেষ হলে দিও। সবাই একটু কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো। বগুড়া থেকে যুক্ত আছে আমাদের সাথে দেখতে পাচ্ছি। আর কে কোথা থেকে যুক্ত আছো শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু কমেন্ট করো। সবাই একটু শেয়ার করে, সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, বন্ধুদেরকে ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। যা যা যুক্ত আছো সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করো, ক্লাসটা বন্ধুদেরকে মেনশন করো। ইনশাল্লাহ নেত্রকোনা থেকে দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ যে যেখান থেকে যুক্ত আছো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে নিয়ে আমরা ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তো বাংলা ব্যাকরণে আমরা দেখি যে বাংলা ব্যাকরণে বাক্য প্রকরণ এই টপিক্সটা থেকে প্রশ্ন আসে, এবং আমরা খুব সহজে এই টপিক্সটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি খুব সহজে আমরা একটা নাম্বার ক্যারি করতে পারি। আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় বিএসসি ডিপ্লোমা যেই নার্সিং পরীক্ষায় হোক, দুইটা প্রশ্ন এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, দুইটা, একটা থেকে দুইটা প্রশ্ন অবশ্যই এখান থেকে থাকে। তো একটু দেখি আমরা সবাই একটু খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি বাক্য, এই বাক্য শব্দটা থেকে কতভাবে পরীক্ষা প্রশ্ন আসে। যদি পরীক্ষা প্রশ্ন আসে যে বাক্য শব্দটি, বাক্য শব্দটি এই যে একটা বাক্য শব্দ, এটা তো একটা শব্দ তাই না, এই বাক্য শব্দটি কোন ভাষার শব্দ, যদি বলা হয় বাক্য শব্দটি কোন ভাষার শব্দ, তাহলে হবে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। বাক্য শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, বাক্য শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। তাহলে দেখো একটু বাক্য শব্দটি কোন ভাষার শব্দ, বাক্য শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি পরীক্ষা প্রশ্ন আসে যে এই বাক্য শব্দটি কোন জাতীয় শব্দ, যদি বলে কোন জাতীয়, কোন জাতীয়, কোন জাতীয় শব্দ, তাহলেই কিন্তু আবার অর্থের পরিবর্তন মানে উত্তরের পরিবর্তন হয়ে যাবে। কারণ আমরা জানি বাক্য শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, কিন্তু পরীক্ষা আসলে কোন জাতীয় শব্দ, অথবা যদি আসে কোন ধরনের শব্দ, কোন ধরনের, কোন ধরনের শব্দ, কোন ধরনের শব্দ, তাহলেই কিন্তু উত্তর পরিবর্তন হবে। রাইট অ্যান্সার কি হবে বলো তো দেখি। বাক্য শব্দ, বাক্য প্রকরণে যে বাক্য প্রকরণ, এই বাক্য শব্দটি, বাক্য শব্দটি কোন জাতীয় শব্দ বা কোন ধরনের শব্দ, তাহলে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে হবে এটা পারিভাষিক শব্দ। কি শব্দ? পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ। একটু খেয়াল করি সবাই, আমরা বললাম বাক্য শব্দটি কি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, যদি বলা হয় কোন জাতীয় শব্দ বা কোন ধরনের শব্দ, তাহলে রাইট অ্যান্সার হবে পারিভাষিক শব্দ। কেননা বাক্য শব্দের ইংরেজি আমরা জানি, বাক্য শব্দের ইংরেজি হচ্ছে সেন্টেন্স, বাক্য শব্দের ইংরেজি কি সেন্টেন্স। এরপরে আসি যে এই বাক্য শব্দটি প্রত্যয় সাধিত শব্দ, আবার প্রত্যয় যুগে গঠিত হয়েছে, তাহলে বাক্য শব্দের, বাক্য শব্দটি হচ্ছে প্রত্যয় সাধিত, প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ। এই বাক্য শব্দের যার, যার গঠন, গঠন, যার গঠন প্রকৃত প্রত্যয়, গঠন অথবা প্রকৃত প্রত্যয়,
প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় গঠন, প্রকৃতি প্রত্যয় ও বিশ্লেষণ রূপ, বিশ্লেষণ ও বিশ্লেষণ রূপ হচ্ছে বচ যোগ জ, বচ যোগ জ। তাহলে বাক্য শব্দের গঠন কি, যদি পরীক্ষা আসে বাক্য শব্দের গঠন কি, তাহলে বাক্য শব্দের গঠন হবে বচ যোগ জ। যদি বলা বাক্য শব্দের প্রকৃতিপত্তয় কি, তাহলে বাক্য শব্দের প্রকৃতিপত্তয় হচ্ছে বচ যোগ জ। যদি পরীক্ষা আসে বাক্য শব্দের বিশ্লেষণ রূপ কি, তাহলেও কিন্তু হবে বচ যোগ জ। যেভাবে প্রশ্ন আসুক রাইট অ্যান্সার হবে বচ যোগ জ। তাহলে আমরা দেখলাম বাক্য শব্দের প্রকৃতিপত্তয় কি, বচ যোগ জ। বাক্য শব্দের বিশ্লেষণ রূপ কি, বচ যোগ জ। বাক্য শব্দের গঠন কি, বচ যোগ জ। ক্লিয়ার? আমরা কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমার শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন, সবাই কি ক্লিয়ার? ওকে, এখন আমরা আসি বাক্য শব্দের, এই বাক্য শব্দের অংশ, বাক্যের অংশ কয়টি? একটি বাক্যে কয়টি অংশ থাকে? একটি বাক্যে কয়টি অংশ থাকে? ও আরেকটা কথা বলে রাখি, এই বাক্য কিন্তু ব্যাকরণে, বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচ্য বিষয়। বাক্য তত্ত্ব বা পদক্রমে, বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচ্য বিষয়। বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচ্য বিষয়। আমরা জানি ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটা। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা? চারটা। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তার মধ্যে এই বাক্য প্রকরণ ব্যাকরণে বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচ্য বিষয়। ব্যাকরণে এই বাক্যের অংশ কয়টি? একটি বাক্যের অংশ হচ্ছে দুইটি। একটি বাক্যের অংশ কয়টি? একটি বাক্যের অংশ হচ্ছে দুইটি। একটি বাক্যের অংশ কয়টি? বাক্যের অংশ হচ্ছে দুইটি। কি কি? এক নম্বরে হচ্ছে বাক্যের এক নম্বর অংশ হচ্ছে উদ্দেশ্য, এবং দুই নম্বর হচ্ছে বিধেয়। বিধেয়, উদ্দেশ্য এবং বিধেয়। যেমন আমরা ইংরেজিতে পড়ছিলাম সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট। ইংরেজিতে কি পড়েছি? সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট আর একটা কি পড়েছি? প্রিডিকেট। তাহলে দেখো আমরা এই বাক্যের অংশ কয়টা? বাক্যের অংশ হচ্ছে দুইটা: সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট বা উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যের অংশ দুইটি। বাক্যের অংশ কয়টি? দুইটি, তিনটি না, দুইটি হবে। বাক্যের অংশ দুইটা। বাক্যের অংশ কয়টা? দুইটা। শিক্ষার্থী বন্ধুরা বাক্যের অংশ হচ্ছে দুইটি। বাক্যের অংশ দুইটি, চারটি না ভাইয়া। বাক্যের প্রধানত অংশ হচ্ছে দুইটি। বাক্যের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। যেমন আমরা ইংরেজিতে পড়েছিলাম সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট, সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট। এরকম ভাবে আমাদের এই বাক্যের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রিডিকেট। যেমন আমি যদি বলি রহিম, রহিম ভাত খায়। রহিম কি খায়? ভাত খায়। বা রহিম ফুচকা খায়। তাহলে একটু খেয়াল করি, রহিম ভাত খায়, এই বাক্যে উদ্দেশ্য বা সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে রহিম, এই উদ্দেশ্য বা সাবজেক্ট সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয় সবটাই হচ্ছে বিধেয়। সবটাই কি? বিধেয়। তার মানে বাক্যে এই উদ্দেশ্য হচ্ছে রহিম, উদ্দেশ্য বা সাবজেক্ট। আমরা বলি উদ্দেশ্য বা সাবজেক্ট, উদ্দেশ্য বা সাবজেক্ট। আর এই সাবজেক্ট সম্পর্কে বাক্যে যা কিছু বলা হবে সবটাই হচ্ছে বিধেয়। সবটাই কি? বিধেয়। সবটাই হচ্ছে বিধেয়। তাহলে বাক্যে অংশ হচ্ছে দুইটা। বাক্যে অংশ কয়টা? বাক্যে অংশ হচ্ছে দুইটা। বাক্যের অংশ কয়টা? দুইটা। ওকে, এরপরে আসি বাক্যের অংশ দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিডিকেট, যাকে আমরা বাংলায় বলি উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয়। এরপরে আসি একটি আদর্শ বাক্যে গুণ থাকে কয়টি? একটি আদর্শ বাক্যের গুণ কয়টি? সবাই একটু জটপট কমেন্ট করে জানান তো, একটি আদর্শ বাক্যের গুণ কয়টি? গুণ, একটি আদর্শ বাক্যের গুণ কয়টি? 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 সবাই একটু কমেন্ট করে আমাকে জানান, একটা আদর্শ বাক্যের গুণ কয়টা? একটা আদর্শ বাক্যের গুণ কয়টা? সবাই একটু কমেন্ট করেন। ফরমান স্যার লিখেছে আপনাকে খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফরমান স্যার। আর যার যার যুক্ত আছে সবাই কমেন্ট করেছে, সবাই সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। একটি আদর্শ বাক্যে গুণ কয়টি? একটি আদর্শ বাক্যে গুণ হচ্ছে তিনটি। একটি আদর্শ বাক্যে গুণ কয়টি?
তিনটি। একটি আদর্শ বাক্যে গুণ কয়টি? একটি আদর্শ বাক্যে গুণ হচ্ছে তিনটি। একটি আদর্শ বাক্যে গুণ কয়টি? একটি আদর্শ বাক্যে গুণ তিনটি। বাক্যের অংশ দুইটি। বাক্যে গুণ কয়টি? বাক্যের গুণ হচ্ছে তিনটা। বাক্যের গুণ কয়টা? তিনটা। অংশ হচ্ছে দুইটা। এই তিনটা গুণ কি কি? এই তিনটা গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই তিনটা গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে বাক্যের গুণ কয়টা? তিনটা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। সবাই কি ক্লিয়ার? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে একটা বাক্যের গুণ কয়টা? তিনটা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা কাকে বলে? আকাঙ্ক্ষা কাকে বলে? আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা। বাক্যে একটি পদ শোনার পর বা বাক্যের একটি অংশ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা। কি বলা হয়? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। আর আসক্তি কাকে বলে? বাক্যের পদগুলো যদি এলোমেলো ভাবে সাজানো থাকে সেগুলোকে বলা হয় আসক্তি। আর যোগ্যতা কাকে বলে? যোগ্যতা বলা হয় বাক্যের ভাষাগত এবং ভাবগত মিলবন্ধনকে বলা হয় যোগ্যতা। ওকে ফাইন। আমরা শুরুতে দেখি বাক্যে আকাঙ্ক্ষা কাকে বলে। আমরা যদি ব্যাকরণের ভাষায় বলতে যাই আকাঙ্ক্ষা কাকে বলে? আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার, এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, এক পদ শোনার পর, সবাই একটু দেখেন, বাক্যে একটি পদ শোনার পর এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছাকে মূলত বলা হয় আকাঙ্ক্ষা। যেমন আমি যদি বলি আমি তোমাকে, জাস্ট এতটুকু লিখলাম, আমি তোমাকে, আর কিছু লিখলাম না। আমি তোমাকে কি, এরপরে কি, এরপর কি, এই যে এরপরে যে শোনার ইচ্ছা, এরপরে যে শোনার ইচ্ছা, যে আমি তোমাকে, এরপরে কি, এরপরে কি, এই যে শোনার ইচ্ছা, এই শোনার ইচ্ছাটাকে মূলত বলা হয় আকাঙ্ক্ষা। বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা বলা হয়। বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা বলা হয়। তাহলে দেখলাম বাক্যে আমরা একটা অংশ দেখলাম, বাক্যের একটা অংশ দেখলাম বা বাক্যের কিছু পদ দেখলাম। দেখার পর এই যে বাকি পদটুকু দেখার ইচ্ছা, না জানা, এই যে না শোনা যে পদের ইচ্ছা, এই যে জানার ইচ্ছাটাকে মূলত আকাঙ্ক্ষা বলা হয়। কি বলা হয়? আকাঙ্ক্ষা বলা হয়। ওকে, এরপর একটু আসি। হুমায়রা ইসলাম লিখিত, স্যার আপনার চুলগুলো সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। ক্লাসটা সুন্দর লাগবে, একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসলে উত্তর করতে পারবে। ঠিক আছে? ওকে, আমরা একটু আসি। আসক্তি আছে কি? আসক্তি, আসক্তি কাকে বলে? খেয়াল করি, আসক্তি কাকে বলে? বাক্যের বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে মূলত আসক্তি বলা হয়। বাক্যে কি বললাম? বাক্যের পদগুলো বাক্যের পদগুলো সুশৃঙ্খল বিন্যাসকে মূলত আমরা আসক্তি বলি। যেমন আমরা এখানে বইয়ের ভাষায় যদি বলি বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আমরা কি বলি? আসক্তি বলি। যেমন আমি বললাম শিক্ষক পড়ালেন মনোযোগ দিয়ে ছাত্রদের, কিন্তু এই বাক্যটা এইভাবে না। যদি আমি বলি শিক্ষক ছাত্রদের মনোযোগ দিয়ে পড়ালেন, শিক্ষক ছাত্রদের কি করলেন? মনোযোগ দিয়ে পড়ালেন, তাহলে এটা হবে আমাদের রাইট অ্যান্সার। যেমন আমি আরেকটা বাক্য এক্সাম্পল নিতে পারি। আমি যদি বলি যে, মনে করেন আমি বললাম ক্লাস মনে করেন আমি লিখলাম খাবার খেয়ে ক্লাসে যাব, খাবার খেয়ে ক্লাসে যাব। আমি এই বাক্যটা এভাবে বললাম। কিন্তু বাক্যটা যদি আমি এভাবে না বলে যদি জাস্ট আমি এভাবে বলি, আমি যদি এভাবে বলি, বাক্যটা যদি আমি এভাবে বলি যে ক্লাস খেয়ে খাবার যাব, ক্লাস খেয়ে খাবার যাব। তাহলে একটু খেয়াল করেন, এই যে একটা বাক্য, আবার এখানেও একটা বাক্য, দুইটা বাক্য আছে। দুইটা বাক্যের মধ্যে একই পদ আছে, এখানে যে পদ আছে এখানে চারটা পদ, এইখানেও কি একই সেম চারটা পদ আছে, কিন্তু বাক্যের পদগুলো সুবিন্যস্তভাবে সাজানো নাই। বাক্যের পদগুলো সুবিন্যস্তভাবে সাজানো নাই।
বাক্যের পদগুলো সুবিন্যস্তভাবে সাজানো নাই। তো বাক্যের পদগুলো যদি সুবিন্যস্তভাবে সাজানো না থাকে তাহলে সেই বাক্য কি হারাবে? সেই বাক্য তার আকাঙ্ক্ষা, গুণ হারাবে। বাক্য কি হারাবে? গুণ হারাবে। পরীক্ষা যদি এরকম আসে যে ক্লাস খেয়ে খাবার যাব, এই বাক্যটি কোন ধরনের গুণ হারিয়েছে? তাহলে এই বাক্যটি কোন ধরনের গুণ হারিয়েছে? আসক্তিজনিত গুণ হারিয়েছে। আসক্তিজনিত গুণ হারিয়েছে। তো এরকম ভাবে বাক্যের পদগুলো যদি সুবিন্যস্তভাবে সাজানো না থাকে তাকে আমরা কি বলবো? বাক্যে আসক্তিজনিত অভাব আছে। কিসের অভাব? বাক্যে আসক্তির অভাব রয়েছে। ওকে, আমরা একটু পরে আসি। যোগ্যতা কাকে বলে? যোগ্যতা কাকে বলে? যোগ্যতা হচ্ছে মূলত বাক্যের পদগুলোর ভাবগত এবং ভাষাগত মিলবন্ধনকেই বলা হয় যোগ্যতা। বাক্যের বাক্যের পদগুলোর ভাবগত এবং ভাষাগত মিলবন্ধনকে মূলত বলা হয় যোগ্যতা। এখন একটু খেয়াল করি, আমি বললাম গরু আকাশে ওড়ে। আকাশে উড়ে। কি বললাম? গরু আকাশে ওড়ে। আমি যদি বলি মাছ আকাশে উড়ে, মাছ আকাশে ওড়ে, মাছ আকাশে উড়ে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করি, গরু কি আকাশে উঠতে পারে? গরু কি আকাশে উঠতে পারে? গরু কি আকাশে উঠতে পারে? বলেন তো দেখি, গরু কি আকাশে উঠতে পারে? গরু কি আকাশে উঠতে পারে? গরু কি আকাশে উঠতে পারে? তাহলে গরু আকাশে উঠতে পারে না। তাহলে বাক্যের অর্থগত এবং ভাষাগত যদি মিলবন্ধন না থাকে সেগুলোকে আমরা বলি বাক্যে আকাঙ্ক্ষা যোগ্যতার অভাব আছে। তাহলে একটা বাক্যে গরু আকাশে উড়ে, এই বাক্যে কিসের অভাব আছে? যোগ্যতার অভাব। এই বাক্যে কিসের অভাব? যোগ্যতার অভাব। যোগ্যতার অভাব। স্যার একটু বলেন, কি বলবো ভাইয়া? আহ হামিদা হামিদা আক্তার, কি বলবো ভাইয়া বলেন? বলছেন বাক্যে আমি 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 বলি যে বাক্যের যে গরু আকাশে ওড়ে, গরু কোথায় ওঠে? আকাশে ওড়ে। আমি যদি বলি মাছ আকাশে ওড়ে, মাছ আকাশে ওড়ে, তাহলে এগুলো কি বাক্যে? মাছ কি আকাশে উঠতে পারে? পারে না। মাছ আকাশে উঠতে পারে না। তবে বাক্যে অর্থগত এবং ভাবগত যদি মিলবন্ধন না থাকে সেই বাক্যটাতে আমরা বলি বাক্যে কিসের অভাব আছে? বাক্যে যোগ্যতার অভাব আছে। তাহলে বাক্যের এই মাছের যোগ্যতা নাই বা গরুর যোগ্যতা নাই আকাশে ওড়ার। গরুর যোগ্যতা নাই আকাশে উড়ার। একটা বাক্য তার 6টি কারণে, একটি বাক্য মোট 6টি কারণে তার যোগ্যতা হারায়। একটি বাক্য কয়টি কারণে যোগ্যতা হারায়? একটি বাক্য 6টি কারণে তোর যোগ্যতা হারায়। একটি বাক্য কয়টি কারণে যোগ্যতা হারায়? 6টি কারণে তার যোগ্যতা হারায়। কয়টি কারণে? একটি বাক্য তার 6টি কারণে যোগ্যতা হারায়। একটু আসি কি কি কারণে যোগ্যতা হারায়। এক নম্বরে আসি। এক নম্বরে হচ্ছে সবাই একটু খেয়াল করি, রীতিসিদ্ধ অর্থবাচকতা। এক নম্বরে হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা কি? একটু সবাই একটু নোট করে নেন এই জায়গাটা। রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা কি? পরীক্ষা দেখেন এরকম আসে, রীতিসিদ্ধ অর্থবাচকতা 6টি কারণে যোগ্যতা হারায়। রীতিসিদ্ধ অর্থবাচকতা হচ্ছে একটা শব্দকে প্রকৃত প্রত্যয় করলে তার প্রকৃত প্রত্যয়ের অর্থ এবং ব্যবহারিক অর্থের যদি এক না হয় সেগুলোকে আমরা বলি রীতিসিদ্ধ অর্থবাচকতা। আমরা 2 নম্বরে যদি বলি উপমাগত ভুল প্রয়োগ। আমরা গান শুনছি না যে উপমা দেয়, বিভিন্ন উপমায় বলে, হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি, এ ব্যথা প্রাণে না হিসয়, সখী ভালোবাসা কারে কয়। এরকম গান আছে না? তো দেখেন বলছে হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি, এ ব্যথা প্রাণে নাহি সয়। তাহলে হৃদয়ের মন্দিরে বসে থাকা যায়, মানে মন্দিরে বসে থাকা যায়। কিন্তু আমি যদি বলি আমার হৃদয়ে আশার বীজ উক্ত হইল, তাহলে এখন একটু খেয়াল করি, আমার হৃদয়ে আশার বীজ উক্ত হইল। হৃদয়ে কি বীজ লাগানো যায়? মানে মন্দিরে কি বীজ লাগানো যায়? যায় না। মন্দিরে হাল চাষ করা যায় না, বসে থাকা যায়। তাহলে এটা হবে উপমাগত ভুল প্রয়োগ। এটা হবে উপমাগত ভুল প্রয়োগ। পরীক্ষায় যদি আরেকটা প্রশ্ন আসে যে বাগধারা জনিত ভুল প্রয়োগ, তাহলে বাগধারা, যেমন আমরা বাগধারা ব্যবহার করি, বাগধারা হচ্ছে ভাষার একটা শিল্প, ভাষার প্রাণ, ভাষার শিল্প বলা হয় বাগধারাকে। আমরা বাগধারার ব্যবহার যেভাবে আছে সেভাবেই করতে হয়। যেমন আমি যদি বলি যে অরণ্যে রোদন, তার মানে অরণ্যে রোদন মানে হচ্ছে নিষ্ফলাবেদন। কিন্তু যখন আমি বলি অরণ্য মানে হচ্ছে বন, রোদন মানে হচ্ছে কান্না, তার মানে বনে কান্না, না, হবে না। আমরা আরো পাই গুরুচণ্ডালী দোষ, তারপর হচ্ছে গুরুচণ্ডালী দোষে আমরা দুষ্ট হয় আমাদের শব্দ। গুরুচণ্ডালী কখন হয় বলেন তো দেখি? গুরুচণ্ডালী দোষ হয়, বাহুল্য দোষ হয়।
তাহলে এই ছয়টা কারণে মূলত আমাদের বাক্য গুণ হারায়, যোগ্যতা হারায়। ছয়টি কারণে বাক্য তার যোগ্যতা হারায়, যেগুলো আমরা বললাম সেগুলো হচ্ছে তার যোগ্যতা হারানোর কারণ। ওকে, একটু আসি ছয়টি কারণে বাক্য তার যোগ্যতা হারায়। ওকে, এখন আসি বাক্য গঠনগত দিক থেকে কত প্রকার। বাক্য গঠনগত দিক থেকে কত প্রকার একটু আসি। বাক্য মূলত গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। বাক্য কত প্রকার? বাক্য যদি পরীক্ষায় আসে গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, যৌগিক বাক্য, আরেকটি হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য। তাহলে আমরা দেখলাম গঠন অনুসারে বাক্য কত প্রকার। গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। তাহলে সবাই একটু লিখে নেই আমরা গঠন অনুসারে বাক্য কত প্রকার। গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। কি কি সেগুলো একটু লিখে নিতে পারি আমরা সবাই। এক নম্বরে লিখব সরল বাক্য, এক নম্বরে লিখব সরল বাক্য, সরল বাক্য। 2 নম্বরে আমরা লিখব যৌগিক বাক্য, যৌগিক বাক্য। এবং 3 নম্বরে আমরা লিখব জটিল বা মিশ্র বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য, মিশ্র বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য। তাহলে বাক্য কত প্রকার? বাক্য হচ্ছে গঠন অনুসারে 3 প্রকার: সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। তাহলে গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। সবাই একটু লিখে নেই গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার: সরল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার: সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। ওকে, এখন আমরা একটু আসি সরল বাক্যের আলোচনায়। আমরা একটু সরল বাক্য নিয়ে আলোচনা করব, সরল বাক্য নিয়ে আলোচনা করব। সবাই একটু আসি সরল বাক্য। সরল বাক্য কাকে বলে? সরল বাক্য আমি একটা আপনাদেরকে গল্প করে পড়াই। সরল বাক্য কাকে বলে? সরল বাক্য হচ্ছে এরকম সহজ সরল। সরল বাক্য হচ্ছে এরকম সহজ সরল। সরল বাক্যে কি আছে? সরল বাক্যে দেখবেন সরল বাক্যে একটি কর্তা আছে, সরল বাক্যে একটি কর্তা আছে, সরল বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া আছে। কি কি আছে সরল বাক্যে? সরল বাক্যে আছে একটি কর্তা, সরল বাক্যে একটি কর্তা আছে এবং একটি সমাপিকা ক্রিয়া আছে, একটি সমাপিকা সমাপিকা ক্রিয়া আছে। সরল বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া আছে। সরল বাক্যে কি আছে? একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া আছে, একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া আছে। তাহলে একটি বাক্যের মধ্যে যদি একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলা হয়? তাকে সরল বাক্য বলা হয়। কি বলা হয়? সরল বাক্য বলা হয়। তাহলে বাক্যে একটি কর্তা এবং একটি যদি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বাক্য বলবো? তাকে আমরা বলবো সরল বাক্য। কি বাক্য বলবো? সরল বাক্য। ওকে, আমি একটা এক্সাম্পল নেই। আমি বললাম মামা বাজারে সবজি কিনেন। মামা বাজারে সবজি কেনেন। তাহলে একটু দেখেন বাক্যটা আমি কি বললাম? মামা বাজারে সবজি কেনেন। তাহলে মামা বাজারে সবজি কিনে, এখানে মামা, মামা এখানে কর্তা কয়জন? একজন। এখানে কিনেন, সবজি কিনেন, তাহলে এখানে সমাপিকা ক্রিয়া কয়টা? সমাপিকা ক্রিয়া হচ্ছে একটা। তাহলে একটি বাক্যের মধ্যে যদি একটি কর্তা থাকে, একটি কর্তা থাকে, একটি বাক্যের মধ্যে যদি একটি কর্তা থাকে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে, সমাপিকা ক্রিয়া, একটি বাক্যে যদি একটি কর্তা থাকে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা কি বলবো? সেই বাক্যটাকে আমরা অবভিয়াসলি সেই বাক্যটাকে আমরা বলবো সরল বাক্য। দিস ইজ সরল বাক্য, সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। সেই বাক্যটাকে আমরা অবভিয়াসলি কি বলবো? সরল বাক্য। তাহলে বললাম যে একটি বাক্যের মধ্যে যদি একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। দিস কল সরল বাক্য। ওকে, আমরা দেখলাম যে একটি বাক্যে যদি একটি বাক্যে যদি একটি সমাপিকা ক্রিয়া, একটি বাক্যে যদি একটি সমাপিকা ক্রিয়া
এবং একটি কর্তা থাকে, তাকে আমরা সরল বাক্য বলবো। কি বাক্য বলবো? সরল বাক্য বলবো। আহ আহ, বিক্রম কুমার কুন্ডু লিখেছে ফরিদপুর থেকে, থ্যাংক ইউ। যারা যেখান থেকে যুক্ত আছে আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাশিদুল ইসলাম। সবাই 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 একটু ক্লাসটা শেয়ার করে দিবা। মামা ঘরে গহনা মাপেন। ওকে, মাপেন, কোনো সমস্যা নাই। পার্থ লিখেছে, পার্থ আমার ফরিদপুরের স্টুডেন্ট। একটু আসে, আমরা বললাম যৌগিক বাক্য কাকে বলে। যৌগিক বাক্যটা হচ্ছে এরকম সহজ সরল, মনে করেন এটাও এরকম সহজ সরল, কিন্তু যৌগিক বাক্যের মাঝে কি আছে? একটু ঝামেলা আছে। যৌগিক বাক্যের কি আছে? মাঝে একটু ঝামেলা। যৌগিক বাক্যের মাঝে কি আছে? মাঝে একটু ঝামেলা আছে। পুরোটা বাক্যই সহজ সরল, কিন্তু মাঝে কি আছে? ঝামেলা আছে। এই মাঝে ঝামেলাটার নাম কি? মাঝের এই ঝামেলাটার নাম হচ্ছে অব্যয়। মাঝের এই ঝামেলাটার নাম হচ্ছে অব্যয়। যার কোনো ব্যয় নাই তাকে বলে অব্যয়। যার কোনো কি নাই? ব্যয় নাই, তাকে বলে অব্যয়। মূলত এই অব্যয় কি কি? অব্যয় বলেন, অব্যয় পদ কোনগুলো? আমরা জানি পদ প্রকরণে আমরা আগে পড়তাম অব্যয় বা যোজক। এখানে লিখে রাখতে পারেন অব্যয় বা যোজক। অব্যয় হচ্ছে এবং, অব্যয় পদগুলো কি? যেমন এবং তারপর হচ্ছে কিন্তু, এবং কিন্তু, সুতরাং, এবং কিন্তু, সুতরাং, বরং, বরং, তথাপি, বরং তথাপি, তাই, তাই, নাইলে, অথবা, অথবা, তারপর। তাহলে কি কি বললাম? এবং কিন্তু, সুতরাং, বরং তথাপি, তাই, নাইলে, অথবা, তারপর। তারপর আমরা লিখতে পারি ইত্যাদি, আরো আছে। তাহলে একটু খেয়াল করি, একটি বাক্যের মাঝে যদি এবং কিন্তু, সুতরাং, বরং তথাপি, তাই, নাইলে, অথবা, তারপর এগুলো যুক্ত থাকে, তাহলে সেই বাক্যটাকে আমরা কি বলবো? সেই বাক্যটাকে আমরা বলবো এটা একটা যৌগিক বাক্য। এটা কি বাক্য? যৌগিক বাক্য। তাহলে বাক্যের মাঝে দুটি সরল বাক্য কিংবা দুটি জটিল বাক্যের মাঝে, দুটি সরল বাক্য বা মিশ্র বাক্যের মাঝে যদি এবং কিন্তু, সুতরাং, বরং তথাপি, তাই, নাইলে, অথবা, তারপর এগুলো যদি যুক্ত থাকে, তাহলে এই বাক্যটাকে আমরা কি বলবো? এই বাক্যটাকে আমরা বলবো এটা একটা যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। যেমন আমি এক্সাম্পল স্বরূপ যদি আমি নেই, আমি বললাম এর আগের বাক্যটাকে আমরা একটু নিয়ে আসি। আমরা বললাম মামা, মামা বাজারে গেলেন, বাজারে গেলেন এবং, মামা বাজারে গেলেন এবং, এবং সবজি কিনলেন, সবজি, মামা বাজারে গেলেন এবং কি কিনলেন? সবজি কিনলেন। তাহলে বাক্যটাতে দেখি, মামা বাজারে গেলেন এবং কি কিনলেন? সবজি কিনলেন। তাহলে এই এবং, দেখেন একটু খেয়াল করি, মামা বাজারে গেলেন এবং কি কিনলেন? সবজি কিনলেন। মামা বাজারে গেলেন এবং তিনি কি কিনলেন? সবজি কিনলেন। তাহলে বাক্যে দেখি আমরা দুইটা সরল বাক্য আছে। দুইটা সরল বাক্যের মাঝে কি আছে? একটি অব্যয় আছে। দুটি সরল বাক্যের মাঝে কি আছে? অব্যয় আছে। আমরা জানি দুটি বাক্যের মাঝে যদি অব্যয় থাকে বা যোজক থাকে, সেই বাক্যটাকে আমরা কি বলবো? সেই বাক্যটাকে আমরা বলবো এটা একটা যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। যৌগিক বাক্য। তাহলে দুটি সরল বাক্যের মাঝে যদি, দুটি সরল বাক্যের মাঝে বা দুটি মিশ্র বাক্যের মাঝে বা সরল এবং মিশ্র বাক্যের মাঝে যদি এবং কিন্তু, সুতরাং, বরং তথাপি, তাই, নাইলে, অথবা, তারপর এরকম অব্যয় কিংবা যোজক থাকে, অব্যয় অথবা, আমরা বলতে পারি অব্যয় অথবা যোজক, অব্যয় অথবা যোজক, অব্যয় অথবা যোজক কিংবা কমা থাকে, তাহলে আমরা সেই বাক্যটাকে কি বলবো? সেই বাক্যটাকে আমরা বলবো একটা যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। তাহলে মামা বাজারে গেলেন এবং তিনি কি করলেন? সবজি কিনলেন। মামা বাজারে গেলেন এবং সবজি কিনলেন। তাহলে এটা একটা কি বাক্য? এটা একটা যৌগিক বাক্য। মামা বাজারে গেলেন এবং সবজি কিনলেন। কি বাক্য? যৌগিক বাক্য। মামা বাজারে গেলেন এবং সবজি কিনলেন। কি বাক্য? যৌগিক বাক্য। সবাইকে ক্লিয়ার? আমরা কি লিখতে পারছি? সবাইকে আমরা অব্যয়গুলো লিখতে পারছি? এই যে অব্যয়, এই পাশটাতে আমি অব্যয়গুলো লিখেছি। এবং কিন্তু, সুতরাং, আমার সাথে সবাই একটু বলেন, এবং কিন্তু, সুতরাং, বরং তথাপি, তাই, নাইলে, অথবা, তারপর। আদাব স্যার, রংপুর থেকে ক্লাস করছি, থ্যাংক ইউ। পাপিয়া রয় লিখেছে রংপুর থেকে যুক্ত আছি, অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করতে ভুলবে না। ওকে, সবাই একটু আসি। সবাইকে নোট করছি আমরা এবং কিন্তু, সুতরাং, বরং তথাপি, তাই, নাইলে, অথবা, তারপর। এগুলো কি? এগুলো হচ্ছে অব্যয়।
এই অব্যয় যদি বাক্যের মাঝে থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা কি বলবো? সেই বাক্যটাকে আমরা অবভিয়াসলি সেই বাক্যটাকে আমরা বলবো এটা একটা যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। এরপরে আসি আমরা জটিল বাক্যতে। জটিল বাক্য, জটিল বাক্য কোনটা? জটিল বাক্য হচ্ছে একটা বাক্য এরকম সহজ সরল, কিন্তু এই বাক্যটাতে শুরুতেও, এই বাক্যটার মনে করেন এই বাক্যটা শুরুতেও ঝামেলা, মাঝেও ঝামেলা, শেষেও ঝামেলা, শুরুতেও ঝামেলা, শেষেও ঝামেলা, মাঝেও ঝামেলা, সেই বাক্যের নাম হচ্ছে জটিল বাক্য। যেমন আমরা বলি একটি বাক্যে যদি শুরুতে এবং শেষে কি থাকে? সাপেক্ষ সর্বনাম থাকে। সাপেক্ষ সর্বনাম, এক নম্বরে লিখবেন সাপেক্ষ সর্বনাম থাকে। সাপেক্ষ সর্বনাম থাকে বাক্যে যদি কি থাকে? সাপেক্ষ সর্বনাম থাকে। দুই নম্বরে আমি যদি বলি বাক্যে যদি সাপেক্ষ সর্বনাম, দুই নম্বরে যদি আমি বলি যে একটি প্রধান বাক্য একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত খণ্ড বাক্য, একটি আশ্রিত খণ্ড বাক্য থাকে, একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত খণ্ড বাক্য থাকলে তাকে আমরা বলবো জটিল বাক্য। তিন নাম্বার আমি যদি বলি যে দুটি বাক্যের মাঝে কি থাকবে? দুটি বাক্যের মাঝে কমা থাকে। কি থাকে? কমা থাকবে। দুটি বাক্যের মাঝে কি থাকবে? কমা থাকবে। দুটি বাক্যের মাঝে কি থাকবে? কমা থাকবে। তাহলে এই তিনটা সিনড্রোম দেখলে আমরা সেই বাক্যটাকে কি বলবো? জটিল বাক্য বলবো। যেমন আমি বললাম শুরুতে ঝামেলা, তার মানে শুরুতে সাপেক্ষ সর্বনাম, শেষে সাপেক্ষ সর্বনাম। যদি সাপেক্ষ সর্বনাম থাকে এবং মাঝে কি থাকে? কমা থাকে, সেই বাক্যটাকে আমরা বলবো দিস কল জটিল বাক্য বা মিশ্র বাক্য। এই জটিল বাক্যের আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেক নাম কি? মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেক নাম কি? মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেক নাম কি? মিশ্র বাক্য। সবাই একটু খেয়াল করি জটিল বাক্য চিনবো কিভাবে? জটিল বাক্য চিনার উপায় হচ্ছে শুরুতে সাপেক্ষ সর্বনাম দেখবো। বাক্যে আমরা কি দেখবো? সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনামগুলো কি? যেমন যে, সে, যিনি, তিনি, যেমন তেমন, যেই না অমনি, যদি, তবু, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনামগুলো আমরা একপাশে একটু লিখে দিচ্ছি। সবাই একটু খেয়াল করি সাপেক্ষ সর্বনাম কি কি? সাপেক্ষ সর্বনাম হচ্ছে, যেমন আমি যদি বলি যদি, তবে, যখন, তখন, যেহেতু, সেহেতু, সেহেতু, যেখানে, সেখানে, যে, সে, যিনি, তিনি, যেমন তেমন, যেই না অমনি, যে, সে, যিনি, তিনি, যেমন তেমন, যেই না অমনি, যদি, তুমি, তবে, যেহেতু, সেহেতু, এগুলো যদি থাকে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো এটা একটা জটিল বাক্য বা মিশ্র বাক্য। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা একটু লিখি আমাদের এর আগের বাক্যটাকে আমরা জটিল বাক্যে কনভার্ট করি। আমরা লিখলাম যখন, সবাই একটু খেয়াল করি, যখন মামা বাজারে গেলেন, একটা কমা দিলাম, তখন তিনি সবজি কিনলেন। যখন মামা বাজারে গেলেন তখন তিনি কি কিনলেন? সবজি কিনলেন। যখন মামা বাজারে গেলেন তখন তিনি সবজি কিনলেন। একটু দেখি বাক্যের মধ্যে কি আছে? সাপেক্ষ সর্বনাম। যখন আছে, তখন আছে, যখন আছে, তখন আছে, আর কি আছে? আর আছে এখানে একটা কমা আছে। কি আছে? কমা আছে। তাহলে আমরা বললাম বাক্যের মধ্যে যে, সে, যিনি, তিনি, যেহেতু, সেহেতু, যেমন তেমন, যেই না অমনি, যদি, তবে, এগুলো যদি থাকে মানে সাপেক্ষ সর্বনাম। বাক্যে যদি সাপেক্ষ সর্বনাম থাকে এবং সাপেক্ষ সর্বনাম, হ্যাঁ, যৌগিক বাক্যের মাঝেও কমা থাকে।
যৌগিক বাক্যের মাঝেও কমা থাকে, মাঝে মাঝে জটিল বাক্যের মাঝেও কমা থাকে। আমাদের কমাটা ম্যান্ডেটরি নয়, আমাদের ম্যান্ডেটরি হচ্ছে এটা সাপেক্ষ সর্বনাম আছে কিনা বা একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত বাক্য আছে কিনা। এই দুইটা বিষয় একটু ভালোভাবে নোটিস করতে হবে। সেটা হচ্ছে আমার সাপেক্ষ সর্বনাম আছে কিনা, অথবা সাপেক্ষ সর্বনাম যদি না থাকে সেক্ষেত্রে একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত খণ্ড বাক্য আছে কিনা। একটি বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত খণ্ড বাক্য থাকলে সেটা হচ্ছে জটিল বাক্য। কি বাক্য? জটিল বাক্য। তবে দুইটা সরল বাক্য কিংবা মিশ্র বাক্যের মাঝে যদি কমা থাকে বা যোজক থাকে অথবা অব্যয় থাকে, সেক্ষেত্রে সে বাক্যটাকে আমরা বলবো সেটা কি বাক্য? সেটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যের মাঝে কি থাকে? অব্যয় থাকে, কমা থাকে, যোজক থাকে। এগুলোর মাধ্যমে কি করে? দুইটা সরল বাক্য কিংবা দুইটা মিশ্র বাক্যকে একত্রিত করা হয়, এগুলোকে বলা হয় যৌগিক বাক্য। আর জটিল বাক্য কোনটা? এই জটিল বা মিশ্র বাক্য হচ্ছে এই বাক্যের মধ্যে সাপেক্ষ সর্বনাম থাকবে অথবা একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত খণ্ড বাক্য থাকবে এবং দুটি বাক্যের মাঝে প্রায় সময় কমা থাকবে বা অধিকাংশ সময় কমা থাকে। যদি আমরা এই সিনড্রোমগুলো বুঝতে পারি তাহলে বুঝবো দিস কল জটিল বাক্য। দিস কল জটিল বাক্য, মানে এই বাক্যটা একটা জটিল বাক্য। কি বাক্য? জটিল বাক্য। আশা করি সবাই লিখেছেন। সবাই একটু দ্রুত নোট করে নেন, সবাই একটু দ্রুত নোট করেন। 23 তারিখ এক্সাম হলে এর আগে কি সবগুলো ক্লাস শেষ করা হবে ভাইয়া? আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের সাথে যারা যুক্ত আছো সবাই আমার স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং তোমরা জানো যে আমার স্কুল প্ল্যাটফর্ম, আমার স্কুল প্ল্যাটফর্ম তোমাদের জন্য প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করেছে। আহ, তোমরা যারা তোমরা যারা নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবে, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমার স্কুল এক্সাম একটি ব্যাচ চালু আছে বর্তমানে। তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, নার্সিং এর জন্য এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, এই এই প্রতিষ্ঠানটাতে, নার্সিং এর এই প্রতিষ্ঠানটাতে আমার স্কুল প্ল্যাটফর্মটি তোমাকে বা আমাদের এই নার্সিং এ অনেক শিক্ষার্থী থাকে যারা ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে বা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিবে। তাদের জন্য আমরা বলি যে আমার স্কুল একটা হচ্ছে বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যেখানে তুমি এক্সামের মাধ্যমে তোমার প্রস্তুতিকে যাচাই করতে পারবে। তুমি এখানে এখানে তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের উপরে তুমি কি করতে পারবে? স্পেশালি এক্সাম দিতে পারবে। তোমরা যারা বিএসসি নার্সিং এ যারা এক্সাম দিবে, তোমরা এক্সাম দিতে পারবে। যারা ডিপ্লোমা নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবে তারা কিন্তু নিজের এক্সাম দিয়ে তোমার প্রস্তুতিকে যাচাই করতে পারবে, তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা কমেন্ট বক্সে দেখো আমাদের এক্সাম প্রসিডিউর দেওয়া আছে। অথবা তোমরা ভিজিট করতে পারো আমার স্কুল আমার স্কুল প্ল্যাটফর্মে, তোমরা একটু ভিজিট করতে পারো আমার স্কুল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারো। এখান থেকে কিন্তু তোমরা চাইলে তোমাদের প্রস্তুতি নিতে পারবে এবং তোমাদের প্রস্তুতিকে আরো সুন্দরভাবে গুছানোর জন্য আমার স্কুল প্ল্যাটফর্ম তোমাদের জন্য আয়োজন করেছে একটি বিশেষ এক্সাম ব্যাচ, যেখানে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে, একদম আমি দেখাই দিচ্ছি হাতে কলমে, তোমরা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে। যেমন আমি যদি লিখি যে আমার স্কুল, ইন্টারনেট কানেকশন নাই হৃদয়, তোমরা আমার স্কুলের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে এবং 11টা পরীক্ষা তোমরা ফ্রিতে দিতে পারবে। 11টা পরীক্ষা তোমরা ফ্রিতে দিতে পারবে। তো তোমরা যারা আমার স্কুল প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো, তোমরা জানো যে আমার স্কুলে তোমরা নার্সিং এর বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং তোমরা কিন্তু ভর্তি পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে পারবে। তো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের এই এক্সাম ব্যাচে, তোমাকে আমি দেখাই দিচ্ছি কিভাবে ভর্তি হবে।
মোবাইল দাও। amarschool.com.bd একটু খেয়াল করি সবাই, একটু খেয়াল করি। এই যে আমার স্কুলের ওয়েবসাইটটা কিন্তু এইভাবে সাজানো আছে। হ্যাঁ, তোমরা যখন আসবে এই আমার স্কুল ডট বিডি দিয়ে সার্চ দিবে, দেখবে এই আমার স্কুল প্রতিষ্ঠানে দেখো তোমরা কিন্তু এই নার্সিং এর এই কোর্স সমূহ তোমরা নার্সিং এ কি করতে পারবে, তোমরা এক্সাম দিতে পারবে। কি করতে পারবে? এক্সাম দিতে পারবে। যেমন এখানে পার্টিকুলারলি তুমি এক্সাম দিতে পারবে এই যে ভর্তি পরীক্ষায় নার্সিং এ তোমাদের ভর্তি হলে নার্সিং এ এক্সাম ব্যাচগুলোতে তোমরা যদি ভর্তি হও, তোমরা কি পাবে? সেই সাথে তোমরা টপিক ভিত্তিক ক্লাসগুলো পাবে। মূলত আমাদের নার্সিং এ যারা ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাদের প্রত্যেকেরই একটা টার্গেট থাকে যে না ভাইয়া, আমি যে এতদিন পড়লাম আমি এই পড়াগুলো কিভাবে রিভাইজ করব, রিভাইজ করব। তো তোমরা কিন্তু চাইলে এই যে বিএসসি নার্সিং এক্সাম ব্যাচ এবং ডিপ্লোমা নার্সিং এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এখানে একটু খেয়াল করো, এই যে বিএসসি নার্সিং এক্সাম ব্যাচে যদি তোমরা ভর্তি হও, একটু খেয়াল করি সবাই, তোমরা যদি বিএসসি নার্সিং এক্সাম ব্যাচে ভর্তি হও, এখানে কোর্স ফি হচ্ছে 600 টাকা। কোর্স ফি কত? 600 টাকা। তোমরা এখানে বিএসসি নার্সিং এ যদি ভর্তি হও, তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। তোমরা বিএসসি নার্সিং এ ভর্তি পরীক্ষা দিতে পারবে, 168টি এক্সাম দিতে পারবে। এই বিএসসি নার্সিং এ 168টি এক্সাম দিতে পারবে, 168টি এক্সাম দিতে পারবে, 168টি এক্সাম দিতে পারবে। এবং যারা ডিপ্লোমা নার্সিং এ ভর্তি হতে চাও, তোমাদের কোর্স ফি কিন্তু 2000 থেকে মাত্র এখন 500 টাকা কোর্স ফি। এবং তোমরাও পরীক্ষা দিতে পারবে মোট 168টি। এই যে দেখো লেখা আছে 168টি এক্সাম, 168টি তোমরা এক্সাম দিতে পারবে। শুধু কি এক্সাম না, তোমার জন্য থাকছে ফ্রি ক্লাসের আয়োজন, টপিক ভিত্তিক ফ্রি ক্লাস। প্রত্যেক শিক্ষকরাই তোমাদের জন্য এরকম ভাবে ফ্রি ক্লাস নিয়ে থাকে। তো তোমরা যারা বিএসসি নার্সিং কিংবা ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমরা জানো তোমাদের প্রস্তুতি নিতে হয় গুছিয়ে, এবং প্রস্তুতির আগে নিজেকে যাচাই করার জন্য তোমাকে অবশ্যই কোনো না কোনো এক্সাম দিতে হবে, প্রচুর পরিমাণ মডেল টেস্ট সলভ করতে হবে। তোমরা যারা অনেকেই আমাকে বলো যে ভাইয়া নার্সিং এর জন্য কিভাবে প্রস্তুতি নেব, নার্সিং এ গুছানো প্রস্তুতির মাধ্যম হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণ পড়তে হবে, তোমাকে কি করতে হবে? প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে। তাহলে তোমার কাজটা কি এখন? তুমি পড়বা এবং পাশাপাশি তুমি এক্সামগুলো দিবে। এই 168টা এক্সাম দিয়ে তুমি তোমার অবস্থান যাচাই করবে। অন্যদের মাঝে তোমার অবস্থান কতটুকু, নিজের অবস্থান যদি যাচাই না করে তুমি যদি প্রতিযোগিতায় নামো, তাহলে কিন্তু তুমি হেরে যাবে। তাই তোমাকে বলবো, তোমরা যারা এখনো যুক্ত হতে পারোনি, তোমরা তোমরা এখান থেকে আমাদের এই আমার স্কুলের পক্ষ থেকে সার্চ দিবে www.amarschool.bd, এই ওয়েবসাইট থেকে কোর্সটি পারচেস করতে পারবে। অথবা আমাদের এই আমার স্কুল প্ল্যাটফর্মে, আমাদের এই ফেসবুক অফিসিয়াল পেজে তোমরা কিন্তু কমেন্ট করে তোমরা কিন্তু আমাদের এই কোর্সে বিস্তারিত পেয়ে যাবে। তো যারা যারা যুক্ত আছো সবাই একটু এই কোর্সটায় ভর্তি হয়ে যাবে। আমি আশা করব তোমরা সবাই এই কোর্সটাতে ভর্তি হবে এবং ক্লাসগুলো করবে মনোযোগ সহকারে। ইনশাল্লাহ তোমরা ভালো করবে। ওকে, আমি যেটাতে ছিলাম যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এখন আমরা একটু দেখি আমাদের এই যে আমাদের এডমিশন পরীক্ষা বা আমাদের নার্সিং এর যে ভর্তি পরীক্ষাগুলো আছে, নার্সিং এর ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কোথা থেকে আসে। আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে জানতে পেরেছি, নার্সিং এর বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা জানতে পেরেছি আমাদের এই নার্সিং এর যে ব্যাকরণ পার্টের যে প্রশ্নগুলো, সেগুলো প্রশ্ন হয় বিশ্ববিদ্যালয় এডমিশন ভর্তি পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেন থেকে, অথবা বিভিন্ন চাকরি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন থেকে। তো আমরা এই বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এটা জানতে পেরেছি, হয় চাকরির পরীক্ষার প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে, অথবা বিশ্ববিদ্যালয় বিগত বছরের প্রশ্ন থেকে নার্সিং এর প্রশ্নগুলো সচরাচর হয়। এবং অধিকাংশ প্রশ্ন আমরা এভাবেই পাই। এবং আমাদের যদি বেসিক তথ্যটা জানা থাকে, তাহলে কিন্তু আমাদের এই টপিকসগুলো নিয়ে পেরা খেতে হয় না। তো তোমরা যারা আছো সবাই একটু দেখো, আমাদের এখানে একটা প্রশ্ন আসছে বিগত বছরের প্রশ্নটা ছিল এরকম যে তিনি সৎ কিন্তু তার ভাই অসৎ। তিনি সৎ কিন্তু তার ভাই অসৎ। বাক্যটা একটু দেখো, তিনি সৎ কিন্তু তার ভাই অসৎ। বাক্যটি কি বাক্য?
সরল বাক্য, বিস্ময়সূচক বাক্য, মিশ্র বাক্য না যৌগিক বাক্য? বাক্যটা কি বাক্য হবে? সবাই একটু প্রশ্নটার উত্তর দাও। সবাই রাইট অ্যান্সার কি হবে? 1 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো 1 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 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 যে তিনি সৎ কিন্তু কিন্তু কৃপণ, তিনি সৎ কিন্তু কৃপণ, তিনি তিনি সৎ কিন্তু কৃপণ। এই বাক্যটা কি বাক্য? সরল বাক্য, যৌগিক বাক্য না জটিল বাক্য? সরল বাক্য, যৌগিক বাক্য না জটিল বাক্য? তিনি সৎ কিন্তু কৃপণ, বাক্যটি কি বাক্য? বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। কারণ আমরা জানি যৌগিক বাক্যের মাঝে কি থাকে? যৌগিক বাক্যের মাঝে থাকে অব্যয়। মাঝে থাকে কি? অব্যয়। মাঝে থাকে কি? অব্যয়। যেমন এবং, কিন্তু, সুতরাং, বরং, তথাপি, তাই, নাইলে, অথবা, তারপর, এগুলো হচ্ছে অব্যয়। তাহলে যৌগিক বাক্যের মাঝে কি থাকে? অব্যয় থাকে। তাহলে এই কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে একটা অব্যয়, তার মানে দিস কল যৌগিক বাক্য। এটা একটা যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। এরপর প্রশ্ন আমরা একটু আসি। এরপর প্রশ্ন কি আছে? কোনটি বাক্যের বাহন? কোনটি বাক্যের বাহন? বাহন কোনটি বাক্যের বাহন? এখানে আছে দেখেন, শব্দ, পদ, আশ্রিত খণ্ডবাক্য, ধ্বনি। বাক্যের বাহন কি? কোনটি বাক্যের বাহন? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই কোনটি বাক্যের বাহন? কোনটি বাক্যের বাহন? কোনটি বাক্যের বাহন? সবাই একটু কমেন্ট করি কোনটি বাক্যের বাহন? সবাই একটু কমেন্ট করি কোনটি বাক্যের বাহন? সবাই একটু কমেন্ট করি কোনটি বাক্যের বাহন? 2 নম্বর এমসিকিউ রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করি কোনটি বাক্যের বাহন? কোনটি বাক্যের বাহন? কোনটি বাক্যের বাহন? সবাই একটু কমেন্ট করি কোনটি বাক্যের বাহন? কোনটি বাক্যের বাহন? সবাই একটু ঝটপট কমেন্ট করি। অনেকেই দেখছি উত্তর করতেছো ডি, ডি, অপশন ডি। ডি কোনটা? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করি 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? কোনটি বাক্যের বাহন? কোনটি বাক্যের বাহন? সবাই একটু কমেন্ট করেন কোনটি বাক্যের বাহন? কোনটি বাক্যের বাহন? কোনটিকে বাক্যের বাহন বলা হয়? শব্দ, পদ, আশ্রিত খণ্ড বাক্য না ধ্বনি? রাইট অ্যান্সার কি হবে? শব্দ, বাক্য, আশ্রিত খণ্ড বাক্য না ধ্বনি? রাইট অ্যান্সার কি হবে? 2 এর রাইট অ্যান্সার কি হবে? সবাই বলেন তো দেখি 2 এর রাইট অ্যান্সার কি হবে? 2 এর রাইট অ্যান্সার কি হবে? কোনটি আশ্রিত খণ্ড বাক্য? সবাই একটু কমেন্ট করেন কোনটি কোনটি বাক্যের বাহন? বাক্যের বাহন কোনটি? বাক্যের বাহন কোনটি? সবাই একটু কমেন্ট করেন দেখি বাক্যের বাহন কোনটি? বাক্যের বাহন কোনটি? বাক্যের বাহন কোনটি? সবাই একটু ঝটপট কমেন্ট করি বাক্যের বাহন কোনটি? বাক্যের বাহন কোনটি? অপশন রাইট অ্যান্সার কি হবে? শব্দ, পদ, আশ্রিত খণ্ড বাক্য না ধ্বনি? বাক্যের বাহন হচ্ছে শব্দ বা শব্দ। বাক্যের বাহন কি? শব্দ। বাক্যের বাহন কি? শব্দ। সবাই কমেন্ট করি শব্দ। ওকে ফাইন। এরপর আসি, বলছে তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি হয়নি। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি হয়নি। চুল পেকেছে কিন্তু বুদ্ধি হয়নি। খেয়াল করি তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি হয়নি। বাক্যটি কোন বাক্য? সরল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য, আর একটা হচ্ছে জটিল বাক্য। সরল বাক্য, সাধারণ বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য, আর একটা হচ্ছে জটিল বাক্য। রাইট অ্যান্সার কি হবে একটু বলেন? সরল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য না সরল বাক্য? সাধারণ, যৌগিক, মিশ্র, সরল। এই মিশ্র বাক্যের আরেক নাম হচ্ছে জটিল বাক্য। মিশ্র বাক্যের আরেক নাম কি? জটিল বাক্য। তাহলে 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে বলেন দেখি 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে?
3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 3B। ওকে ফাইন, আমরা একটু দেখি কেন বি হবে এটা। আমাদের এখানে আছে দেখেন, তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। শব্দের মাঝে কি আছে? শব্দের মাঝে অব্যয় আছে। কি আছে? অব্যয় আছে। যদি বাক্যের মাঝে যদি কি থাকে? অব্যয় থাকে। বাক্যের মাঝে যদি কি থাকে? অব্যয় থাকে। দুটি সরল বাক্য বা দুটি মিশ্র বাক্য বা সরল বা মিশ্র বাক্যের মাঝে যদি অব্যয় থাকে, সেই বাক্যটাকে আমরা বলি যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। তাহলে রাইট অ্যান্সার কি হবে? যৌগিক বাক্য। রাইট অ্যান্সার কি হবে? যৌগিক বাক্য। রাইট অ্যান্সার কি হবে? যৌগিক বাক্য। যৌগিক বাক্য। এরপরে আসি, আছে যে বাক্যে বলছে বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলে? বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলে? সবাই একটু কমেন্ট করেন তো, বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলে? বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলে? বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলে? অপশন এ আসক্তি, অপশন বি আকাঙ্ক্ষা, অপশন সি যোগ্যতা এবং অপশন ডি আসক্তি। আসক্তি বলে কোনো কিছু নাই পৃথিবীতে, আসক্তি বলে কোনো কিছু নাই। আমাদের এই বাক্য প্রকরণে আসক্তি বলে অটোমেটিক্যালি কোনো কিছু নাই। শব্দটা হবে আসক্তি। তাহলে একটু খেয়াল করি এখানে এই তিনটার মধ্যে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা। কি বলা হয়? আকাঙ্ক্ষা। আসক্তি কি? আসক্তি হচ্ছে বাক্যের পদগুলো সুবিন্যস্তভাবে যদি সাজানো না থাকে তাকে বলা হয় আসক্তি। আর যোগ্যতা কি? বাক্যের পদগুলো যদি যে ভাষাগত এবং অর্থগত মিলবন্ধন না থাকে সেগুলোকে আমরা বলি যোগ্যতা। তার মানে এই বাক্যের রাইট অ্যান্সার হবে আকাঙ্ক্ষা। রাইট অ্যান্সার কি হবে? আকাঙ্ক্ষা। ওকে ফাইন, আমরা এখন আসি যে একটু একটু আমাকে সবাই বলবেন যে এই বাক্যে যে কোনটি সরল বাক্য, একটু খুঁজে বের করেন। কোনটি সরল বাক্য? কোনটি সরল বাক্য? সবাই একটু কমেন্ট করেন কোনটি সরল বাক্য। সবাই একটু কমেন্ট করেন কোনটি সরল বাক্য। সবাই একটু কমেন্ট করি কোনটি সরল বাক্য। কোনটি সরল বাক্য? সবাই একটু কমেন্ট করি কোনটি সরল বাক্য। কোনটি সরল বাক্য? সবাই একটু কমেন্ট করি কোনটি সরল বাক্য। কোনটি সরল বাক্য? সবাই একটু কমেন্ট করি কোনটি সরল বাক্য। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করি। কোনটি সরল বাক্য? প্রথমে আছে যা যা করবার তা করেছি, তুমি অদম বলে আমি উত্তম হইব না কেন, সে পরিশ্রমী বটে তবে নির্বোধ, তুমি যা বলবে তাই ঠিক, তুমি যা বলবে তাই ঠিক। তাহলে একটু খেয়াল করেন এই বাক্যে কোনটা সরল বাক্য? কোনটা সরল বাক্য? সবাই একটু বলেন তো কোনটা সরল বাক্য? এই বাক্যে কোনটি সরল বাক্য? সবাই একটু বলেন তো দেখি এই বাক্যে কোনটি সরল বাক্য? এই বাক্যে কোনটি সরল বাক্য? সবাই একটু ঝটপট কমেন্টের রিপ্লাই দেই কোনটি সরল বাক্য। সবাই সবাই একটু কমেন্টে রিপ্লাই দেই কোনটা সরল বাক্য। এই বাক্যে কোনটি সরল বাক্য? সবাই একটু কমেন্টে রিপ্লাই দেই এই বাক্যে কোনটি সরল বাক্য। কোনটি সরল বাক্য? সবাই সবাই একটু কমেন্টে রিপ্লাই দেই এই বাক্যে কোনটি সরল বাক্য। কোনটি সরল বাক্য? সবাই একটু রিপ্লাই দিই কোনটি সরল বাক্য। এই বাক্যে কোনটি সরল বাক্য?
ওকে, বাক্যটা আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা সরল বাক্য, কোনটা আসলে জটিল বাক্য। আমরা একটু বাক্যটা বিশ্লেষণ করি, সবাই একটু আসি, সবাই একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। যেমন বলছে, যা করবার তা করেছি, যা করবার তা করেছি। আমরা সরল বাক্যের রুলসটা কি ছিল? সরল বাক্যের রুলসটা ছিল যে একটি বাক্যের মধ্যে একটি মাত্র কর্তা থাকবে, একটি একটি মাত্র কি থাকবে? কর্তা থাকবে, একটি কর্তা থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে, তাহলে সেই বাক্যটা কি হবে? সরল বাক্য হবে। বাক্যের মধ্যে যদি একটি কর্তা থাকে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে, সেই বাক্যকে আমরা কি বলবো? সেই বাক্যটাকে আমরা বলবো সরল বাক্য। যেমন একটু খেয়াল করি, যা করবার তা করেছি, বুঝতে পারতেছি না। এরপর আসি, তুমি অদম বলে আমি উত্তম হইব না কেন? একটু খেয়াল করেন, এখানে তুমি অদম বলে আমি উত্তম হইব না কেন, এখানে তুমি আমি, ঠিক আছে। এরপর আসি, সে পরিশ্রমী বটে তবে নির্বোধ, সে পরিশ্রমী বটে তবে সে নির্বোধ। একটু আসি, সে পরিশ্রমী বটে নির্বোধ, তুমি যা বলবে তাই ঠিক, তুমি যা বলবে তাই ঠিক। একটু বাক্যগুলো খেয়াল করি, একটু বাক্যগুলো খেয়াল করি, সবাই সবাই একটু দেখেন। যে বলছে, তুমি অদম বলে আমি উত্তম হইব না কেন। একটু একটু চিন্তা করেন যে একটা বাক্যের মধ্যে কি বলছিলাম, একটা বাক্যের মধ্যে যদি একটি বাক্যের মধ্যে যদি একটি কি থাকে? একটি সমাপিকা ক্রিয়া থাকে, একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং একটি মাত্র কর্তা থাকে, একটি মাত্র কর্তা থাকে, তাহলে সেই বাক্যটা কি বাক্য হবে? সেই বাক্যটা হবে সরল বাক্য। সেই বাক্যটা কি বাক্য হবে? সেই বাক্যটা হবে সরল বাক্য। তাহলে সরল বাক্য হওয়ার নিয়ম কি? যে একটি মাত্র কর্তা থাকবে, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, একটি মাত্র কর্তা থাকবে, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, তাহলে সেই বাক্যটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। তাহলে একটু খেয়াল করি, এখানে এখানে কর্তা কয়টা আছে? কর্তা কয়টা আছে সবাই একটু খেয়াল করি। ওকে, রাইট অ্যান্সার সবাই বলছে তুমি, তুমি তুমি যা বলবে তাই ঠিক, তুমি যা বলবে তাই ঠিক। সে পরিশ্রমী বটে, সে পরিশ্রমী বটে তবে সে নির্বোধ, সে তবে এটা হবে না। যা যা করবার তা করেছি, যা তা, যে সে, যিনি তিনি, তুমি আমি, এগুলো থাকলে সেগুলো হচ্ছে জটিল বাক্য। তাহলে এই 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 প্রশ্নে আমরা তুমি তুমি এখানে কর্তা একজন এবং সমাপিকা ক্রিয়া একটা, তার মানে এটা একটা সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। তাহলে একটি বাক্যের মধ্যে যদি একটি মাত্র কর্তা থাকে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে আমরা বলবো সরল বাক্য। তাহলে আমাদের এই 5 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? হবে সরল বাক্য। ওকে, এরপরে আসি। এরপরের প্রশ্ন বলছে যে পরীক্ষায় সফল হও, পরীক্ষায় সফল হও, এটা কোন ধরনের বাক্য? পরীক্ষায় সফল হও আদেশমূলক বাক্য। দেখেন একটু খেয়াল করি, এই বাক্যটা কোন মূলক, কেমন বাক্য? আদেশসূচক বাক্য, আদেশসূচক বাক্য, বিবৃতিমূলক বাক্য, না বিস্ময়সূচক বাক্য, না ইচ্ছাসূচক বাক্য? তুমি পরীক্ষায় সফল হও, তুমি পরীক্ষায় সফল হও বা পরীক্ষায় সফল হও কোন ধরনের বাক্য? আদেশমূলক, বিবৃতিমূলক, বিস্ময়সূচক এবং ইচ্ছাসূচক। আমরা জানি আমাদের বাক্যে প্রকরণে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসে, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ মানে হাবোধক থেকে নাবোধক, নাবোধক থেকে হাবোধক, আমরা এগুলো ইজিলি বুঝতে পারি। না, নেই, নাই, এগুলো থাকলে সেই বাক্যটা হচ্ছে নাবোধক বাক্য। আর যদি অ্যাফার্মেটিভ মানে হাবোধক হয়, সে বাক্যগুলোতে নেতিবাচক কোনো কিছু থাকবে না। যদি বাক্যের মধ্যে নেতিবাচক কোনো কিছু থাকে বা নেগেটিভ কোনো কিছু থাকে, সেই বাক্যটাকে আমরা বলি নেগেটিভ বা নাবোধক বাক্য। এই ধরনের প্রশ্ন আসে, হাবোধক, নাবোধক, হাবোধক, নাবোধক, এরকম একটা বাক্য আসে। আরেকটা বাক্য আসে যে কোনটা বিস্ময়সূচক বাক্য, কোনটা আবেগসূচক বাক্য, কোনটা প্রশ্নসূচক বাক্য, কোনটা ইচ্ছাসূচক বাক্য, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে একটু দেখি, আমাদের এখানে বলছে যে, এখানে বলছে যে আমাদের এই পরীক্ষায় সফল হও, পরীক্ষায় সফল হও, পরীক্ষায় সফল হও, এই বাক্যটা কোন ধরনের বাক্য? এটা আদেশ করে নাই, আদেশ করে নাই। আদেশ কি? যে পানি আনো, কাজটা করো, পড়তে বসো, এইগুলো হচ্ছে আদেশ করছে। পরীক্ষায় সফল হও, এটা আমার ইচ্ছা, তুমি পরীক্ষায় কি হও? সফল হও, সফল হও, এটা হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। কি বাক্য? ইচ্ছাসূচক বাক্য। না আদেশসূচক বাক্য কি? যে তুমি পরীক্ষা দাও, এটা হচ্ছে আদেশসূচক বাক্য। পরীক্ষা দাও, এটা আদেশসূচক বাক্য। পরীক্ষায় সফল হও, এটা আমার ইচ্ছা, তুমি পরীক্ষায় সফল হও, তুমি পরীক্ষা ভালো করো, এটা হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। কি বাক্য? ইচ্ছাসূচক বাক্য। এখন আমি যদি বলতাম যে ভাই এই বাক্যটা বিশ্বসূচক কিভাবে হবে? এই বাক্যটা বিশ্বসূচক কিভাবে হবে? ওয়াও, তুমি পরীক্ষায় সফল হয়েছো, বাহ, তুমি তো পরীক্ষায় সফল হয়েছো, বাহ, তুমি তো পরীক্ষায় সফল হয়েছো, তাহলে বাহ তুমি পরীক্ষায় সফল হয়েছো, তখন এই বাক্যটা হতো বিশ্বসূচক
বাক্য। বিবৃতিমূলক বাক্য কি? পরীক্ষায় সে সফল হয়েছে, এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আদেশসূচক বাক্য কি? তুমি পরীক্ষা দাও, তুমি পরীক্ষা দাও, সেটা হবে আদেশসূচক বাক্য। পরীক্ষা দাও, কাজটি করো, পড়াশোনা করো, ফল আনো, মাছ কাটো, তুমি তারপরে কি হচ্ছে তুমি পড়তে বসো, এগুলো হচ্ছে আদেশসূচক বাক্য। তাহলে একটি বাক্যে যদি কর্তা যদি কাউকে আদেশ করে সেগুলোকে বলা হয় আদেশসূচক বাক্য। মূলত এখানে বলছে পরীক্ষায় সফল হও, এটা তার ইচ্ছে হয়েছে যে তুমি পরীক্ষায় সফল হও, সেটা হচ্ছে ইচ্ছেসূচক বাক্য। তো পরিশেষে একটা কথাই বলবো, তোমরা যারা নার্সিং এ ভালো করতে চাও, আমার মনে হয় নার্সিং এ ভালো করার জন্য তোমাদের জন্য দুইটা ওয়ে, নার্সিং এ ভালো করার দুইটা ওয়ে। একটা হচ্ছে তুমি প্রতিদিন ক্লাস করো, নোট করো, ভালোভাবে পড়ো। 2 নাম্বার তোমার কাজ হচ্ছে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণ এক্সাম দাও, নিজেকে যাচাই করো। যত বেশি নিজেকে যাচাই করবে তত বেশি ভুল সংশোধন করার সুযোগ পাবে। না হয় পরীক্ষার হলে ভুল করলে কিন্তু আর সংশোধন হওয়ার সুযোগ নাই। তাই তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা ভালো করতে চাও অবশ্যই আমার স্কুল প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারো। আমার স্কুল প্ল্যাটফর্মের তোমরা যে নার্সিং এর যে এক্সাম ব্যাচটা আছে, এই এক্সাম ব্যাচের সাথে যদি যুক্ত হও, ইনশাল্লাহ তুমি এখানে 168টি এক্সামের মাধ্যমে তুমি তোমার ভুলগুলো সংশোধন করতে পারবে। টপিক ভিত্তিক এক্সাম, সাবজেক্ট ভিত্তিক এক্সাম, রিভিশন এক্সাম এবং প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ক্লাস তো থাকছেই। তো তোমরা যারা গুছিয়ে নার্সিং এর প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য রয়েছে আমার স্কুলের পক্ষ থেকে একটি বিশেষ এক্সাম ব্যাচ। শুধু বিএসসি নার্সিং, তোমরা কিন্তু শুধু এই বিএসসি নার্সিং এর পরীক্ষা 68টা করে এক্সাম দিতে পারবে। একই সাথে তুমি যদি চাও যে না ভাইয়া আমি ট্রায়াল ভাবে নিজে একটু দেখি কিরকম এক্সাম, তোমরা কিন্তু 11টি ফ্রি এক্সাম দিতে পারবে। এই আমার স্কুলের ওয়েবসাইটে 11টি ফ্রি এক্সাম দিতে পারবে। তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও অথবা ভিজিট করতে চাও, যুক্ত হতে পারো www.amarschool.com.bd, www.amarschool.com.bd, অথবা ফেসবুকে আমার স্কুল লিখে সার্চ দিল আমার স্কুলের ফেসবুক অফিসিয়াল পেজ পেয়ে যাবে। তো তোমরা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলে সবাইকে স্বাগত জানিয়ে, সবার জন্য মঙ্গল কামনা জানিয়ে আজকের মতো আমি রাশিদুল ইসলাম আমার স্কুলের পক্ষ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। যাচ্ছি না, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক লাইভ সেশনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার স্কুলের সঙ্গেই থাকো। সবার জন্য শুভকামনা রইল। শুভরাত্রি।